বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিআইএম এর ক্লাস 10-এর আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তম অধ্যায়ে নিয়ে আমরা আলোচনা করছিলাম শব্দ তরঙ্গ, এবং আমরা মোটামুটি অধ্যায়ে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা প্রতিধ্বনি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্রতিধ্বনির হিসাব নিকাশ কীভাবে করতে হয় এবং প্রতিধ্বনি আমাদের জীবনে কি কি কাজে লাগে। তো এখান থেকে একটা প্রশ্ন আসে তোমাদের যে বাদুর কিভাবে পথ চলে। বাদুর কিভাবে পথ চলে এটা জানার আগে আমরা একটু দেখব যে মানুষের বা প্রাণীদের যে শ্রাব্যতা সীমাটা কত। আমরা সবাই জানি যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ মানুষ শুনতে পারে, এর কম বা বেশি হলে মানুষ শুনতে পারে না। যেমন কোনো শব্দ যদি 15 হার্জ, একটা বস্তু যদি এমনভাবে কাঁপে যে সেটি সেকেন্ডে 15 বার কাঁপছে, 15 হার্জ, তাহলে কিন্তু সেই বস্তু থেকে কোনো শব্দ মানুষের কানে আসবে না, মানুষ এটা শুনতে পারবে না। আবার একটা বস্তু যদি 20,000 হার্জের চেয়ে বেশি কাঁপে, সেটাও কিন্তু মানুষ শুনতে পারবে না। অর্থাৎ মানুষের শ্রবণের একটা লিমিটেশন আছে, এই লিমিটটাকে সে ক্রস করতে পারে না। এটা সৃষ্টি জগতের একটা নিয়ম। মানুষের ক্ষেত্রে এটা কত, 20 হার্জ থেকে 20,000 হার্জ। কিন্তু এই যে সীমাটা, এটা কিন্তু শুধু মানুষের জন্যই, অন্য প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কম হতে পারে, বেশি হতে পারে। যেমন কুকুরের শ্রাব্যতা সীমা অনেক বেশি, মানুষের চেয়ে অনেক বেশি। এক প্রকার মাকড়সা আছে, এরা প্রায় 35,000 হার্জের শব্দ শুনতে পারে। কুকুর 40 ক্ষেত্রে 40,000 হার্জের শব্দ শুনতে পারে। হাতির ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। আর সবচেয়ে বেশি হলো বাদুরের ক্ষেত্রে। বাদুরের শ্রাব্যতা সীমা হলো 1 লক্ষ হার্জ, এবং 1 লক্ষ হার্জের কম্পাঙ্ক বাদুর এটা শুনতে পারে। এখন কথা হলো যে প্রকৃতি, যে এই যে সৃষ্টিকর্তা এক এক প্রাণীকে এক এক ক্ষমতা বা সীমাবদ্ধতা দিয়েছেন। এটা কেন? কারণ তাদের বেঁচে থাকার তাগিদে। বাদুর চোখে দেখে না, এটা একটা আমাদের একটা প্রচলিত একটা সত্য হচ্ছে, বাদুর চোখে দেখে না, এবং আসলেও তাই। তাহলে বাদুর যদি চোখেই দেখতে না পায়, তাহলে বাদুর যে আমরা যে সন্ধ্যাবেলা এবং ভোরবেলা দেখি বাদুর যে পথ চলে, তোমরা খেয়াল করে দেখবে, ঠিক যখন সূর্যাস্তের সময়, যখন গোধূলি বেলা এবং যখন সূর্যোদয় হয়, এই সময় কিন্তু বাদুরকে তোমরা উঠতে দেখো। এছাড়া বাদুর খুব একটা সচরাচর দেখা যায় না। এটাই বাদুরের বিচরণ কর। এখন কথা হলো, চোখ নেই সে তাহলে পড়ে কেমনে? আমরা তো চোখ বন্ধ করে আমরা তো হাঁটতেও পারি না। আমরা হাঁটতে গেলে এর সঙ্গে বাড়ি খাবো, আর বাদুর চোখ নেই, সে হাঁটা তো, সে উঠছে। কীভাবে সে ওড়ে হলো তার এই যে অতিরিক্ত যে শ্রাব্যতার যে সীমার যে সক্ষমতাটা তাকে দেওয়া আছে, এটার জন্য আমরা কি দেখলাম যে বাদুর 1 লক্ষ হার্জ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করতে পারে এবং শুনতেও পারে। এর ফলে হয় কি, এর ফলে বাদুর থেকে কি শব্দ তরঙ্গ উৎপন্ন হচ্ছে। আমরা যেটা যদি এইভাবে দেখি, যে একটা শব্দ এখানে কোন একটি অবস্থায় করা আছে, কোন একটি বাধা আছে এখানে, তখন কি হবে, এই যে এই তরঙ্গটা এখানে যার পর আবার প্রতিফলিত হয়ে বাদুরের কান পর্যন্ত ফিরে আসবে। যদি ফিরে আসে, বাদুর তখন বুঝতে পায় যে ওখানে কোনো একটা বাধা আছে, এবং সেই বাধাটাকে এড়িয়ে পথকে অতিক্রম করে। এবং এই যে এত বড় একটা প্রসেস, শব্দ তরঙ্গ উৎপন্ন হলো, শব্দ তরঙ্গ গেল, বাধা পেল, এই বাধার সঙ্গে বাধা পেল এবং আবার ফিরে আসলো।
এই পুরো সময়টা কিন্তু 1 সেকেন্ডের শতাংশের 1 অংশের সময়ের ভিতরে এটা ঘটে এবং প্রতিনিয়ত এটা ঘটতেই থাকে। অর্থাৎ বাদুড় যখন ওড়ে ওই প্রতি সেকেন্ডের ভগ্নাংশের সময়ে এই তরঙ্গ উৎপন্ন হওয়া, তরঙ্গ গমন করা, তরঙ্গ কোনো প্রতিবলকের সঙ্গে বাধা পেয়ে ফিরে আসা, এটা প্রতি 1 সেকেন্ডের ভগ্নাংশে এটা অবিরত এটা ঘটতে থাকে এবং এর মাধ্যমে সে পথ চলতে থাকে। সে প্রতি মুহূর্তে টের পায় যখন বাধা আছে, প্রতি মুহূর্তে সে টের পায় ওখানে কোনো বাধা নেই, ওদিক দিয়ে তার আমার পক্ষে যাওয়াটা খুব সহজ। খেয়াল করো যে 1 লক্ষ হার্জ হওয়ার সুবিধাটা কি? সুবিধাটা হলো এই যে এটা একটা পরীক্ষার একটা কোশ্চেন আছে যে বাদুড়ের যে শ্রাবতার সময় 1 লক্ষ হার্জ, এর সুবিধাটা কি? সুবিধা আমরা জানতে পারবো ভি সমান এফ ল্যামডা সূত্র থেকে। ভি সমান এফ ল্যামডা, এটা আমরা জানি ভি সমান এফ ল্যামডা। তাহলে যেহেতু বাদুড়ের এফ এর মানটা অনেক বেশি, এফ এর মানটা কত? 1 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ হার্জ। ল্যামডা যদি কম হয়, আমি যদি ল্যামডা 1 মিটারও যদি ধরি, আমরা আপাতত ধরলাম ল্যামডা হচ্ছে 1 মিটার, তাও কিন্তু ভি সমান তাহলে কত হয়? ভি সমান 1 লক্ষ মিটার পার সেকেন্ড। তাহলে বাদুড়ের এফ বেশি হওয়ার সুবিধাটা হলো, এফ বেশি হওয়ার কারণে বাদুড়ের যে শব্দ ভি, এর ভি এর মানটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। আবারও বলছি ভি সমান এফ ল্যামডা। সুতরাং যেহেতু এফ এর মান বেশি, ল্যামডার মান কম হলেও, সুতরাং গুণ করে ভি এর মানটা বেশি হবে। ভিটা কি? ভি হচ্ছে শব্দের বেগ, অর্থাৎ শব্দ খুব বেশি বেগে যায়। এই বেশি বেগে যাওয়ার কারণে হয় কি, শব্দ যাচ্ছে সঙ্গে সঙ্গে আবার শব্দ ফিরেও আসছে, ফলে বাদুড় প্রতিনিধি বুঝতে পারছে যে সামনে তার জন্য কোনো বাধা আছে নাকি বাধা নাই। যদি এফ এর মান কম হতো তাহলে ভি এর মানও কম হতো, তখন হয়তো হতোটা কি, শব্দ তরঙ্গ অনেক ধীরে ধীরে যেত। আমরা জানি ভি হচ্ছে বেগ বেশি মানে সেটা খুব স্পিডে যায় এবং খুব স্পিডে আসে। ভি যদি কম হয় তার মানে শব্দ যাবেও ধীরে, আবার সেটা প্রতিফলিত হয়ে আসবে অনেক সময় নিয়ে, তাহলে সময়টা কিন্তু অনেক বেশি লাগতো। এখন বাদুড়ের এটা প্রতি মুহূর্তেই দরকার, কারণ সে উঠতে একটা শব্দ তরঙ্গ উৎপন্ন করলো, সেটা যদি যেতেই সময় লাগে তো ফিরে আসতে তো আরও বেশি সময় লাগবে। এবং এর মধ্যে যদি সামনে কোনো একটা বাধা থাকে, সে কিন্তু আর ওই ওখানে যেটা বাধা আছে এটা বুঝতে কিন্তু তার অনেকটা সময় পার হয়ে চলে যাবে এবং সেই বাধার সঙ্গে সে যে ধাক্কা খাবে। সুতরাং এই দুর্ঘটনাটা যেন না ঘটে, সেই জন্য সৃষ্টিকর্তা প্রাকৃতিকভাবে বাদুড়কে ওই অনেক বড় একটা ক্ষমতা দিয়েছেন, যে যাতে বেগের মানটা কি হয়? অনেক বেশি হয়। অর্থাৎ উৎপন্ন করার সঙ্গে সঙ্গে যেন শব্দটা চলে যায় এবং সঙ্গে সঙ্গে যেন শব্দটা আবার ফিরে আসে, ওর যেন বুঝতে কোনো সময় না লাগে, ও যেন স্বচ্ছন্দে নিজ গতিতে চলতে পারে। এটাই হলো এই পুরো ঘটনার মূল ফ্যাসিলিটি। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে আচ্ছা, বাদুড় যদি বুঝতেই পারে তাহলে অনেক সময় বাদুড় তারের মাঝখানে আটকে যায় কেন? বা অনেক সময় বৈদ্যুতিক তারে এমনিতে বাদুড় মরে ঝুলে থাকতে দেখা যায় কেন? এটা তোমরা অনেকেই দেখেছো, আমিও দেখেছি। শুধু দেখি নাই, নিজে একটা বাদুড়কে এভাবে বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে যাওয়া একটা বাদুড়কে নিজে আমরা একটা বড় বাঁশ দিয়ে আমরা ফেলে তার জীবনে আমরা রক্ষা করেছিলাম কয়েকজন মিলে। আমাদের প্রত্যেকেরই কিছু ভালো কর্মের দিকে একটু মনটা থাকা উচিত। তো তোমার দ্বারা যদি একটা প্রাণীও যদি উপকার পায়, তার জীবন ফিরে পায়, ক্ষতি কি? এতে তো তোমার কোনো ক্ষতি নাই। আর বাদুড় তো আমাদের সমাজের কোনো ক্ষতিকারক প্রাণী না। তো যাই হোক, কথাটা হলো, প্রশ্নটা হলো যে বৈদ্যুতিক তারে মৃত বাদুড় ঝুলে থাকতে দেখা যায় কেন? বাদুড়ের যেহেতু ক্ষমতা আছে, সে তো বুঝতেই পারতেছে যেখানে ফাঁকা, আমি বিদ্যুতে চলে যাব। হ্যাঁ, এখানে একটা বিষয় হয়ে যায়, সেটা হলো যে আমরা ধরলাম এখানে একটা বৈদ্যুতিক তার, এখানে একটা বৈদ্যুতিক তার, তারগুলো কিন্তু পরস্পর সঙ্গে লাগানো থাকে, একটু গ্যাপ থাকে, দুইটা তারের মাঝখানে কিন্তু গ্যাপ থাকে। বাদুড়ে আটকে যাওয়াটা হয় কিভাবে? এই যে বাদুড় যে 1 লক্ষ হার্জের যে কম্পাঙ্ক উৎপন্ন, যে শব্দ তরঙ্গের উৎপন্ন করে, এটা এই যে মাঝখান দিয়ে কিন্তু ঠিকই
পার হয়ে যায়। এটা মাঝখানে যে অনেক বড় একটা ফাঁকা জায়গা, এই দিক থেকে কিন্তু ঠিকই এটা পার হয়ে যায়। এবং বাদুর মনে করে যে যেহেতু শব্দ তরঙ্গটা পার হয়ে গেল, এটা পাস হয়ে গেল, সুতরাং ওখানে কোনো ফাঁকা নাই, ওখানে ওখানে যথেষ্ট পরিমাণ ফাঁকা আছে এবং আমি সেই দুঃখিত, ওখানে যথেষ্ট পরিমাণে ফাঁকা আছে এবং আমি সেই দিকে সহজে পার হয়ে যেতে পারবো। কিন্তু এখানে আরেকটি সূক্ষ্ম কথা, এই যে দুটো তার মাঝখান দিয়ে পাস হয়ে গেলে বুঝলাম, কিন্তু এই যে তার, এই তারের সঙ্গে কি শব্দ তরঙ্গ কি আঘাত করছে না? হ্যাঁ করছে, এবং আঘাত করছে এবং করার পরে জিনিসটা কিন্তু বাদুরের কান পর্যন্ত কিন্তু ফিরেও আসছে। তাহলে কি বাদুর কি বোকা প্রাণী? না, বোকাও না। এখানে একটা ভজট ঘটে যায়। সেটা কি? সেটা হলো যে তরঙ্গের, শব্দ তরঙ্গের কিছু অংশ মাঝখানের ফাঁকা দিয়ে ঠিকই পাস হয়ে যায়, আর খুব ছোট্ট একটা অংশ, খুবই ছোট্ট একটা অংশ দুই তারের সঙ্গে বাড়িতে বাদুরের কান পর্যন্ত ফিরে আসে। এখন বাদুর মনে করে যে যেটুকু ফিরে আসছে সেটুকু অংশ খুবই ছোট, আর যেটা পাস হয়ে গেছে সেটা অনেক চওড়া অসার, আমি ঠিকই ওর মধ্যে দিয়ে পার হয়ে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তার এই ভুল ধারণাটা তার জন্য ক্ষতিকারক হয়ে যায়। এবং বাদুর কিন্তু পাস হয়ে যায়, অনেক বাদুর কিন্তু তার মধ্যে যে পাস হয়ে যায় না তা না, ম্যাক্সিমাম বাদুরই পাস হয়ে চলে যায়। কিন্তু দুর্ঘটনা ঘটে একটা ক্ষেত্রে, সেটা কি? দুর্ভাগ্যক্রমে বাদুর এই তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় তোমরা দেখতে পাচ্ছ যে বাদুরের পাখাটা কিন্তু অনেক ওষা। বাদুরে বলা হয় যে বাদুরের 6 ইঞ্চি শরীরে 18 ইঞ্চি পাখা, এটা একটা প্রচলিত একটা কথা, এবং কথাটা অনেকটা সত্যি। তার দেহটা 6 ইঞ্চি কিন্তু পাখাটা তার 18 ইঞ্চি। এই যে এত বড় একটা পাখা, দুই তারের মাঝখানে কিন্তু 18 ইঞ্চির মতো ফাঁকা থাকে না, বা থাকতেও পারে। বাদুর যদি ওই তারের মাঝখান দিয়ে পার হয়ে যাওয়ার সময় পাখাটা যদি তার গুটানো অবস্থায় থাকে, তখন কিন্তু সহজে পার হয়ে চলে যেতে পারতেছে। পাখাটা গুটানো, ওই সময় সে তার ভিতর দিয়ে পাস হয়ে গেল, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, ফলে কোনো দুর্ঘটনা ঘটে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো বাদুর যদি তারের মাঝখান দিয়ে যাওয়ার সময় যদি পাখাটা প্রসারিত করে, এই যে পাখাটা প্রসারিত করলো, তখন কিন্তু এই পাখার সঙ্গে এই পাখার কিন্তু সরাসরি একটা কানেকশন হয়ে গেল। এবং বিদ্যুতের নিয়ে বলো, বিদ্যুৎ যদি তার চলার পথে যদি সার্কিটটা ফুল হয়ে যায়, রাস্তাটা যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে বিদ্যুৎ সেই পথে কিন্তু বিদ্যুৎ চলাচল শুরু করে। এটা বিদ্যুতের একটা নিয়ম। তাহলে বিদ্যুৎ এই তারে আছে, এই তারে আছে, এবং দুই তারের মাঝখানে বিদ্যুৎ আছে থাকার পরেও বাদুরের পাখাটা দুই তারের মাঝখানটা ব্রিজ তৈরি করলো। এই যে পাখা, এই যে পাখা, এই পাখাটা দুই তারের মাঝখানটা ব্রিজ তৈরি করলো। এই ব্রিজটা যখন বিদ্যুৎ পেয়ে গেল, তখন কিন্তু বিদ্যুৎ এই দিক দিয়ে এইদিকে পাস হওয়া শুরু হয়। অর্থাৎ বাদুরের এই প্রান্ত থেকে এই প্রান্ত, বা এই প্রান্ত থেকে এই প্রান্তে এটা তৈরি প্রভাব পাস হওয়া শুরু হয়। এবং তখনই বিদ্যুতের আকর্ষণে বাদুর, আমরা জানি যে বিদ্যুৎ মানে কি? বিদ্যুৎ হলো চার্জের ধনাত্মক দিক আছে, ঋণাত্মক দিক আছে, এবং একে অপরকে ধনাত্মক এবং ঋণাত্মক একে অপরকে আকর্ষণ করে। শুধু আকর্ষণ করে না, আকর্ষণ করে আটকে রাখে। কোনো মানুষ বা কোনো প্রাণী যদি খুব শক্তিশালী বিদ্যুতের শক খায়, তাহলে ইলেকট্রনের আকর্ষণটা কিন্তু সে কিন্তু ওই প্লাগের সঙ্গে আটকে যায়, এবং বৈদ্যুতিক সংযোগ অফ না করে দেওয়া পর্যন্ত তাকে আসলে কানেকশন থেকে মানে ফিরিয়ে আনা খুব মুশকিল, এতটাই আকর্ষণ বিদ্যুতের। যখন এই দুর্ঘটনাটা যখন ঘটে, পাখাটা প্রসারিত অবস্থায় যখন দুই তারের মাঝখানে যখন যায়, তখনই বিদ্যুৎ পাওয়া আসা শুরু হয়, এবং বাদুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তখন মৃত্যুবরণ করে। কাজে এটা হলো একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট। বাদুরের জন্য এটা হলো একটা অ্যাক্সিডেন্ট। এটাই পরীক্ষায় আসে। যদি পরীক্ষায় কোশ্চেনটা আসে, তোমাদের অবশ্যই এই তার এবং এই চিত্র অঙ্কন করে জিনিসটাকে তোমাদেরকে দেখাতে হবে, বাদুর কেন বৈদ্যুতিক তারে মারা যায়। এখানে একটা কথা কিন্তু বারবার আমি যেটা মানে চেক পয়েন্ট, যেটা যে তারের মাঝখান থেকে যেটা পাস হয়ে যায়, যে তরঙ্গটা, বাদুর কিন্তু এটাও টের পায়, আবার তার থেকে যেটা ফিরে আসে এটাও কিন্তু বাদুর টের পায়। কিন্তু ওই মুহূর্তে তাৎক্ষণিকভাবে সে ডিসিশন নিতে সে পায় না, আমার কি যাওয়া উচিত হবে নাকি উচিত হবে না। সে মনে করে আমি যেতে পারবো, কিন্তু মাঝখানে পাখাটা প্রসারিত করে দেওয়ার ফলে তাকে এই দুর্ঘটনার কবলে পড়তে হয়। তো এই প্রশ্নটা পরীক্ষা অনেকবার এসেছে এবং আগামীতেও আসবে। আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছো। তাহলে প্রতিধ্বনি কিন্তু অনেক বিরাট একটা জিনিস। বাদুরের পথ চলার মূল নিয়মে কিন্তু এই প্রতিধ্বনি, শব্দ তরঙ্গ উৎপন্ন হয় এবং বাড়িকে আবার তার নিজ কান পর্যন্ত ফিরে আসে। তো
তো প্রতিধ্বনি বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারলে। প্রতিধ্বনি থেকে তোমাদের বইয়ের অবজেক্টিভ একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে। এটা এই কোশ্চেনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রতিধ্বনি বোঝা অনেকটাই তোমাদের জন্য সহজে যাবে আর কি। আমরা সেই কোশ্চেনটার দিকে একটু যাচ্ছি। তোমাদের বইয়ে অবজেক্টিভের এই কোশ্চেনটা আছে, তোমরা বই খুলে তোমরা এটা দেখে নিতে পারো। প্রশ্নটা হলো, এটা একটা কুয়া। এই কুয়ার মাথা থেকে একটা শব্দ করা হলো। কুয়াতে কিছু পরিমাণ পানি আছে, পানির উচ্চতা হচ্ছে 10 মিটার। কুয়ার তলা থেকে পানি 10 মিটার পর্যন্ত পরিমাণ পানি আছে। আর এই কুয়ার মুখ থেকে পানির উচ্চতা পানি যে উপরিতল পৃষ্ঠ এই পর্যন্ত দৈর্ঘ্য যে মোট 20 মিটার। কোশ্চেনটা হলো, পানির উচ্চতা আরো কতদূর পর্যন্ত উঠলেও প্রতিধ্বনি শোনা যাবে বা সম্ভব? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আচ্ছা, এটা আমরা কিভাবে বের করবো? খুব সহজে। শব্দের বেগ দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা সবাই একটা কথা আমরা দেখেছি যে শব্দের বেগ যদি 332 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম যে দূরত্বটা দরকার, সেই দূরত্বটা কত তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই? সেই দূরত্বটা হলো 16.6 মিটার। সেই দূরত্বটা হলো 16.6 মিটার। এটা এইটুকু যদি জানা থাকে তাহলে এটা আনসার বের করা খুবই সহজ। তাহলে আমরা জানছি যে 16.6 মিটার, কমপক্ষে 16.6 মিটার বা তার বেশি পর্যন্ত যদি পানির লেয়ার থাকে তাহলে শব্দ শোনা যাবে, এর কম হলে আর শোনা যাবে না। কারণ এখানে আছে কত? 20, কারণ অবশ্যই চাইতে কি আছে? বেশি। তাহলে আমি যদি এখানে আরো পানি দিই, পানির লেয়ার বাড়ছে কতদূর পর্যন্ত শোনা যাবে? যতক্ষণ পর্যন্ত না 16.6 মিটার হচ্ছে। তাহলে এখানে একটা কোশ্চেন যে আরো কতটুকু পানি দিলে এটা 16.6 হয়? আছে কত? 20। কত পর্যন্ত শোনা যাবে? 16.6। তাহলে পার্থক্য কত? আমি যদি ধরলাম যে এই পর্যন্ত হচ্ছে 16.6, এই পর্যন্ত হলো 16.6, এর মানে কি আরো এতদূর পর্যন্ত পানি দেওয়া যাবে। তাহলে এইটুকু হতে তাহলে পার্থক্যটা হওয়া লাগবে কত? হওয়া লাগবে হলো 20 থেকে 16.6টা এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ, তাহলে 0, 4, 1 আসলো 3। তাহলে এইটুকু হলো 3.4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। টোটাল আছে 20, 16.6 পর্যন্ত হতে হবে। তাহলে 20 থেকে 16.6 হতে হলে আরো কি করতে হবে? টোটালটা থেকে এইটুকু কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কত পেলাম? 3.4। তাহলে এখান থেকে একটা বলা যাচ্ছে যে আরো 3.4 মিটার পর্যন্ত আমি যদি পানি দিই বা পানির উচ্চতা যদি বাড়ে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, এরপরে আর শোনা যাবে না। অর্থাৎ আমি যদি আরো পানি দিই, এখানে আরো পানি দিলাম, একটু কমলো, আর একটু দিলাম, কমলো, এই 16.6 হলো, পানির উচ্চতা 16.6 হলো। এরপর কিন্তু উঠলে আর শোনা যাবে না, কারণ সর্বোচ্চ 16.6 হতে হবে। 16.6 কমে কিন্তু আর এটা শোনা সম্ভব না। তাহলে এখন কথা, শুরুতে ছিল কত? এখান থেকে এদিকে হচ্ছে 10, আর এখন এখান থেকে এদিকে কত? 3.4। কোশ্চেনটা ছিল পানির লেয়ার কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে 10-এর সঙ্গে 3.4টা আমরা কি করে দেব? যোগ করে দেব। তাহলে 10 যোগ 3.4
এর মানে মোট আনসার হলো 13.4 মিটার। এটা হলো অ্যান্সার, অর্থাৎ পানির লেয়ার মোট 13.40 মিটার হওয়া পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে। এর বেশি পানি হয়ে গেলে কিন্তু তার প্রতিধ্বনি শোনা সম্ভব নয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা বইয়ের অবজেক্টিভ থেকে তোমরা আমি দেখে দিলাম, আমি এটা একবার দেখে নেওয়ার পরে তোমরা নিজেরা খাতা কলমে অবশ্যই এটা প্র্যাকটিস করবে, কারণ এই অ্যান্সারটা বুঝলে প্রতিধ্বনির অনেক বড় একটা সলিউশন তোমাদের জানা হয়ে গেল। পরবর্তী অঙ্কগুলোতে আশা করি সমস্যা আর হবে না। তো এটা ছিল আমাদের লেকচার 11 আলোচনা। আমরা পরবর্তী লেকচারে তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। তখন ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।